হাম ও উপসর্গে আরও 7 জনের মৃত্যু। একই দিনে হাসপাতালে ভর্তি 1500-র বেশি। রাজধানীতে চিকিৎসা নিতে আসা 70%ই গ্রামাঞ্চলের রোগী। গাজীপুরে পরিবারের 5 সদস্যকে খুনের প্রধান আসামি গৃহকর্তা ফোরকান মিয়ার মোবাইল মিলল পদ্মা সেতুতে। মরদেহ মেলেনি। পুলিশের ধারণা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ওমানে পার্ক করা গাড়িতে প্রবাসী 4 ভাইয়ের রহস্যজনক মৃত্যু। পুলিশি তদন্ত চলছে, জানিয়েছে দূতাবাস। নিহতের গ্রামের বাড়ি চট্টগ্রামের লালানগরে, গভীর শোক। এক সপ্তাহ আইসিইউতে থাকার পর মারা গেল চট্টগ্রামের সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি। নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যা। স্ত্রীর দাবি ডাকাত ঢুকে শ্বাসরোধে হত্যা। চলতি বছর থেকে 3.5 মাস এসএসসি পরীক্ষা এগুলো। আগামী বছর 7 জানুয়ারি থেকে এসএসসি ও 6 জুন থেকে এইচএসসি। স্কুল বন্ধ না রেখে পরীক্ষার জন্য মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনা। নাটোরে চলন বিলের নিচু এলাকা ডুবে 300 হেক্টর জমির বোরো ধান নষ্ট। শ্রমিক সংকটে জমিতেই পড়ে আছে পাকা ধান, বিপাকে কৃষক। এই গাছালা ধান লিগে আবার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই। লোক জায়গা জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি। 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, ইলিজে কাটছে। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরা আছি। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং 1 জনের মৃত্যু নিশ্চিত হামে। একই সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1518 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 1.5 মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 439 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে 70 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 369 জন। একই সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 7305 জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 54,419 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বরিশাল থেকে হাম পরিস্থিতির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, বরিশালে হামে আক্রান্ত এবং ভর্তি রোগীর সংখ্যা কত একটু জানাবেন? রাত্রি একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগ জুড়েই কিন্তু হামের প্রকোপ বেড়েছে। বরিশালের বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি যে শিশু ওয়ার্ডগুলোতে শিশুদের উপচে পড়া ভিড় এবং হামে আক্রান্ত হয়েই বেশি শিশু কিন্তু এখানে আসছে এবং ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি একটি হামে আক্রান্ত শিশু ওয়ার্ডের সামনে, যেখানে দেখছেন যে শয্যা সংকট থাকার কারণে মেঝেতেও চিকিৎসা সেবা নিতে বাধ্য হচ্ছেন যারা শিশু এবং অভিভাবক রয়েছেন তারা। এছাড়াও দেখা যাচ্ছে যে একই বেডে 2 থেকে 3 জন শিশু কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছে। এতে কিছুটা ভোগান্তির কথা প্রকাশ করেছেন কিংবা অভিযোগ করেছেন যারা অভিভাবক রয়েছেন তারা। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন 20 জন শিশু। এবং বরিশাল বিভাগের কথা যদি বলি, বরিশাল বিভাগে চলতি বছরে 33 জন শিশু এখন পর্যন্ত মারা গেছে হামে আক্রান্ত। এবং বিভাগে চলতি বছরে আক্রান্ত হয়েছে 4921 জন শিশু। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় 2000 শিশু। এবং একটু জানিয়ে রাখি যে বরিশাল বিভাগের বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে, যার কারণেই কিন্তু এখানে চাপটা বেশি থাকে এবং শয্যা সংকট দেখা দেয়। এবং বরিশাল বিভাগ জুড়ে যে হামের প্রকোপটা দেখা দিয়েছে তার কারণেও কিন্তু শিশু ওয়ার্ডগুলোতে রোগীদের একটু চাপ বেশিই দেখা যাচ্ছে। বিশেষ করে হাম ছাড়াও নিউমোনিয়া, ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে প্রথমত শিশুরা এখানে ভর্তি হচ্ছে। তারপরে কিন্তু তারা বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে হামের সংক্রমণ দেখা যায়, তারপরে কিন্তু তাদেরকে আলাদা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এবং শিশুদের
হামে আক্রান্ত শিশুদের জন্য 3টি আলাদা ওয়ার্ড করা হয়েছে এই হাসপাতালটিতে, তাতেও দেখা যাচ্ছে যে সংকুলন হচ্ছে না, যার কারণে একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা নিতে দেখা গেছে এবং যাচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, চিকিৎসকরা বলছেন যে হামে আসলে এই সময় হামের একটি মৌসুম থাকে, যার কারণে হামের প্রকোপটা বেশি। এছাড়া সংক্রমণ রোগ হওয়ার কারণেও কিন্তু হামের প্রকোপটা দিন দিন বাড়ছে এবং যারা আক্রান্ত হচ্ছে তাদের মাধ্যমে কিন্তু আরও বেশি শিশু আক্রান্ত হচ্ছে, যার ফলে চাপটা কিন্তু বাড়ছে হাসপাতালগুলোতে। তবে একটু সতর্কতা অবলম্বন করলে এবং জ্বর ঠান্ডা কাশি হওয়ার সাথে সাথে চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা নিলে সেক্ষেত্রে কিন্তু হামের যে প্রকোপ সেটি কিছুটা কমে আসবে বলে মনে করছেন চিকিৎসকরা। পাশাপাশি বরিশালের বিভাগের যে চিত্র সেটি কিন্তু আসলে বেড়েই চলেছে প্রতিনিয়ত। মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও আক্রান্তের সংখ্যা কিন্তু বেশ ব্যাপক দেখা যাচ্ছে বরিশাল বিভাগ জুড়ে, এবং বিভিন্ন হাসপাতালেই কিন্তু এই একই চিত্র দেখা যাচ্ছে। তারা আসলে বেড সংকট থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে। তো বরিশাল থেকে হামের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতির খবর। রাত্রি বরিশাল থেকে যুক্ত ছিলেন অমিত হাসান, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর। এদিকে টাঙ্গাইলে 34 দিনের এক শিশুকে হামের পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করে 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই শিশুর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সেই আদেশ দেন। ভুক্তভোগী ওই পরিবারকে 50 লাখ টাকা কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করা হয়। টাঙ্গাইলের ভুয়াপুরে 34 মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দেওয়া হয়েছে 2 ডোজ জলাতঙ্কের র্যাবিস ভ্যাকসিন। বুধবার দুপুর 12টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম এই ভ্যাকসিন প্রয়োগ করেন। তবে এই ভ্যাকসিন দেওয়ার কথা ছিল স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরুর। নিয়মিত টিকা দেওয়ার পরিবর্তে এই স্বাস্থ্য পরিদর্শক তাকে 2 ডোজ জলাতঙ্ক রোগের টিকা দিয়ে দিচ্ছে, যে এটি একটি কমপ্লিটলি অ্যাপারেন্টলি একটা নেগলিজেন্স। অনতিবিলম্বে এই বাচ্চাটার যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে, ইমিডিয়েটলি এই ব্যবস্থা সরকারকে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই ঘটনাটার পূর্বাপর তদন্ত করবার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লা পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করেছে পুলিশ। তবে ঘটনার 6 দিন পার হলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। হত্যাকাণ্ডের পর কাপাসিয়া মাইক্রো স্ট্যান্ড থেকে প্রাইভেট কার ভাড়া করে গোপালগঞ্জের উদ্দেশ্যে পালিয়ে যায় ফোরকান। এরপর তাকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের একাধিক ইউনিট। প্রযুক্তির সহায়তায় সোমবার ফোরকানের মোবাইল ফোনটি মেহেরপুরের এক ট্রাক চালকের থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, পদ্মা সেতু থেকে মোবাইলটি কুড়িয়ে পায় সে। পরে তার দেয়া তথ্যে পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় সাদা প্রাইভেট কার থেকে নেমে পদ্মা সেতুর মাঝামাঝি অংশে হেঁটে যায় এক ব্যক্তি। পরে রেলিং এর পাশে কিছু রেখে আরেকটি রেলিং টপকে পদ্মা নদীতে ঝাঁপ দেন সে। পুলিশের ধারণা, পূর্ব পরিকল্পিতভাবে স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে হত্যার পর আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নদীতে ঝাঁপ দেন। আমাদের টিমটি পদ্মা সেতুতে আসে এবং ওইখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে এই মোবাইলটি কোনো এক ব্যক্তি সে ইয়েতে রাখছে, একটি প্রাইভেট কার থেকে নামছে, সেতু থেকে নিচে লাফ দিচ্ছে। পরবর্তীতে আমরা নিশ্চিত হওয়ার জন্য বাদীকে জিজ্ঞাসাবাদ করি, বাদীকে দেখাই ভিডিওটি। বাদী বলে যে আমরা কনফার্ম না, বাট আমাদের কাছে মনে হচ্ছে এরকম। ওমানে একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার 4 প্রবাসী ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ প্রায় 8 বছরের শ্রমে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন। প্রাথমিকভাবে এটি জানা যায় গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশে ফেরার ঠিক 2 দিন আগে এমন মর্মান্তিক ঘটনায় গ্রামের বাড়ি লালানগরে নেমে এসেছে গভীর শোক। তাদের বৃদ্ধা মাকে এখনো জানানো হয়নি এই দুঃসংবাদ। ফয়সাল করিম জানাচ্ছেন বাকিটা। দীর্ঘ প্রবাস জীবনের ঘানি টেনে পরিবারের সচ্ছলতা ধরে রেখেছিলেন 4 ভাই, কিন্তু এক নিমিষেই সব লড়াই থমকে গেল ওমানের তপ্ত মরুর বুকে। বুধবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 সহোদরের নিথর দেহ তাদের ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাত থেকে ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি ক্লিনিকের সামনে পার্ক করা ছিল তাদের গাড়িটি। পরদিন ভেতর থেকেই নিথর অবস্থায় উদ্ধার করা হয় 4 ভাইকে। আগের দিন রাত 8টার দিকে এক স্বজনকে পাঠানো ভয়েস মেসেজে তারা জানিয়েছিলেন
শ্বাসকষ্ট আর অসুস্থতার কথা। সাহায্য পৌঁছানোর আগেই নিভে যায় সব প্রাণ। ধারণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির ভেতরে ছড়িয়ে পড়া কোনো বিষাক্ত গ্যাস কেড়ে নিয়েছে তাদের জীবন। গাড়ি স্টার্ট অবস্থায় আছে, চালু অবস্থায় আছে, কিন্তু তারা এসে দেখে ভিতরে তারা মুখে ফেনা বের হয়েছে। রাত 1:30টার দিকে তারা কল দিছে, রয়্যাল ওমান পুলিশ আসছে, এসে তদন্ত করছে, চেক করছে, গাড়িও হসপিটালে নিয়ে গেছে, তাদেরকে হসপিটালে নিয়ে গেছে। গাড়ি চালিয়ে ওদেরকে হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পর এখন ওই দুবাই আক্রান্ত হয়ে গেছে। চিকিৎসা ক্ষেত্রে একটু দেরি হওয়ার কারণে মানে যথাযথ সুযোগ সুবিধা পায় না বিদায়, যার কারণে তারা সারি ভাই মৃত্যুবরণ করেছে। কথা ছিল দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার দেশে ফিরবেন শহীদ ও সিরাজ। ঘর ভরে উঠবে আনন্দ আর উপহারে, কিন্তু ফেরার সেই আনন্দের বদলে এখন 4 ভাইয়ের লাশ ফেরার অপেক্ষায় প্রহর গুনছে গ্রামবাসী। যেটা পেয়েছে সেটা হচ্ছে ওদের মুখ থেকে লালা ঝরছে। লালাটা পরীক্ষা করে ওরা জানতে পারছে যে এসির গ্যাস লিক হয়েছে। লিক হয়ে তাদের ফুসফুসে সরাসরি আক্রান্ত হওয়ার কারণে তারা মোটামুটি 2-3 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করেছে। এমন ট্র্যাজেডিতে শোকস্তব্ধ নিহতদের গ্রামের বাড়ি। 4 সন্তানকে হারানোর খবরটি এখনো পৌঁছানো হয়নি গর্ভধারিণী মায়ের কাছে। প্রতিবেশীরা আগলে রেখেছেন বাড়ির চারপাশ। মা এখন ভালো আছে, মা সব কিছু জানে, তো কিছু জানে না। আমি চাই বাংলাদেশ সরকারের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি যে এই যে ঘটনা ঘটছিল এটা সুষ্ঠু একটা তদন্ত করার জন্য। এদিকে ওমান পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় প্রবাসী সংগঠন ও চট্টগ্রাম সমিতি সার্বক্ষণিক দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে 4 ভাই ফিরবে ঠিকই, তবে জীবিত নয়, লাশ হয়ে। এখন স্বজনদের চাওয়া একটাই, 4 ভাইয়ের মরদেহ যেন দ্রুত মাটির টানে ঘরে ফিরে আসে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। চট্টগ্রামের বাইজিদের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত শিশু রেশমি আক্তার মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সকালে মারা যায় 11 বছর বয়সী এই শিশু। আদরের সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। বিচার চান সন্ত্রাসীদের। সন্ত্রাসী তৎপরতায় আতঙ্কিত এলাকাবাসী চান জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসমুক্ত জনপদ। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। চট্টগ্রামের 2 সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে রাজু নামের এক যুবককে কিলিং মিশনের লক্ষ্যচ্যুত গুলি শিকার নিষ্পাপ শিশু রেশমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 7 দিন মৃত্যুর সাথে লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে রেশমি। রেশমির জন্ম হয়েছিল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন ছোট বোনকে কোলে নিয়ে আনন্দে ঘরে ফিরলেও আজ সেই বোনের লাশ কাঁধে নেওয়ার শোক সহ্য করতে পারছেন না ভাই। যে সন্ত্রাসীদের কারণে দুনিয়া ছাড়তে হলো বোনকে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। রাজু সন্ত্রাসী যারা অস্ত্র দিচ্ছে ওখানে, আজকে ওই জন্য আমার মেয়ে আজকে নাই। আমরা সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সরকার সবার থেকে আমি এই বিচারটা যেন চাই। আমাদের আজকে উনি চলে গেছে, কালকে আমার আরেকটা বাচ্চা যাবে না এমন কোনো গ্যারান্টি নেই। শিশু রেশমির নির্মম মৃত্যু নাড়া দিয়েছে এলাকাবাসীকেও। অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সন্ত্রাসী তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। সন্ত্রাসীদের আবির্ভাব এবং সেখানে মাদক ব্যবসারও প্রচুর দেখা যাচ্ছে এখন। তো আমরা এটার থেকে পরিত্রাণ চাই এলাকাবাসী। সন্ত্রাসী বেড়ে গেছে যেহেতু আরও হতে পারে, তো সেই জন্য আমরা জেলা প্রশাসকের কাছে এটার সুষ্ঠু বিচার চাচ্ছি। গত 7 মে রাত 11:15টার দিকে বাইজিদের রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে টার্গেটে থাকা রাজু নামের এক যুবক নিহত হয়। এই সময় মায়ের জন্য পান কিনতে বেরিয়ে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট বুলেটে বিদ্ধ হয় 4র্থ শ্রেণীর ছাত্রী রেশমিও। বুলেটটি বাম চোখ ভেদ করে মস্তিষ্কের সংবেদনশীল অংশে আটকে থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি, তাই তাকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় রেশমিও। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। নারায়ণগঞ্জে এক ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্ত্রীর দাবি, গভীর রাতে ঘরে ডাকাত ঢুকে শ্বাসরোধ করে তার স্বামীকে হত্যা করেছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, রাত 12:30টার দিকে 4 থেকে 5 জনের একদল মুখোশধারী ডাকাত তার স্বামীকে নাম ধরে ডাকেন। দরজা খোলার পর জোরপূর্বক ঘরে ঢুকে হাত পা বেঁধে মারধর শুরু করেন তারা। এক পর্যায়ে তাকে চিনে ফেলায় ব্যবসায়ী নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে 60,000 টাকা এবং প্রায় 5 ভরি স্বর্ণালঙ্কার সহ 12 লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তাদের ধারণা পাওনা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বছরের তুলনায় 3.5 মাস এগিয়ে আনা হলো 2027 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আগামী বছর 7 জানুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 6 জুন। বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের সমন্বিত সভা শেষে এই কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। প্রস্তাবিত এই সময়সূচিতে বিস্তারিত রুটিন তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বিশেষ প্রয়োজনে এই সময়সূচিতে পরিবর্তন করতে পারবে বোর্ড কর্তৃপক্ষ। এদিকে পাবলিক পরীক্ষার সময় যেন স্কুল খোলা রাখা যায়, সেজন্য পরীক্ষা নিতে মাল্টিপারপাস হল নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এবার আমরা জুলাই 2 থেকে এইচএসসি পরীক্ষার ব্যবস্থা করেছি। আগামী এসএসসি পরীক্ষা স্টেক হোল্ডারদের সাথে ব্যাপক আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুরু করব এসএসসি শুরু করব জানুয়ারি 7 তারিখ 2027 এবং তাদের পরীক্ষা শেষ হবে 6 ফেব্রুয়ারি 2027। আমরা রুটিনও রেডি করেছি। দেশে কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে একটি গোষ্ঠী জনভোগান্তি সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে বরগুনায় আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে বিভাজনের রাজনীতি বন্ধ হয়েছে। এই তেল এই দেশে ছিল, আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে কিছু কিছু দুষ্ট মানুষ সমাজকে ক্ষতি করার জন্য, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এই দেশের মানুষকে ক্ষতি করার জন্য মূলত তারা এই কাজগুলো করে থাকে। হয়েছে অন্তত 300 হেক্টর জমির বোরো ধান। পানি বৃদ্ধিতে প্রতিনিয়ত ডুবছে বিলের বোরো ধান। শ্রমিক সংকটে বিলের অনেক ধান এখনো জমিতেই পড়ে রয়েছে। একজন শ্রমিকের মজুরি দিনে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত। এই অবস্থায় চরম হতাশায় বিলের হাজারো কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার কথা বলছে স্থানীয় প্রশাসন। মাহবুব হোসেনের প্রতিবেদন। উত্তরের শস্য ভাণ্ডার খ্যাত বিস্তীর্ণ চলন বিল, পাখির চোখে ধরা পড়ছে ফসল নষ্টের করুণ চিত্র। সোনালী ধান ডুবে থাকার এমন দৃশ্য মন ভাঙ্গে কৃষকের। নুয়ে পড়া ধানের ওপর হাঁটু থেকে কোমর সমান পানি। পুরোটা নষ্ট হওয়ার আগেই মাঠের ধান গোলায় তোলার প্রাণপণ চেষ্টা কৃষকের। উজানের ঢলে চলন বিলের হুলহুলিয়া, সারদানগর, রাখালগাছা, বজরাহার, ডাহিয়া, বেড়াবাড়ি, কাউয়া টেকরি সহ অন্তত 10টি গ্রামের মাঠের ফসল ক্ষতিগ্রস্ত। চোখের সামনে কষ্টের ফসল, নষ্টে আশাহত হাজারো কৃষক। উৎপাদন খরচের বোঝা মাথা নিয়ে পার করছেন প্রতিটি দিন। এখন উপরে কাঁচার উপরে এরকম ধানের পানি হয়ে গেছে, ধান নিচে পড়ে গেছে, এক পরল উঠেছে আর এক পরল থাকিচ্ছে। যারা গার্হস্থ তাদের ধান থিয়ে তারা চলে গেছে, কৃষকরা অনেকে কান্দাকাটি করছে। খেরের পাল্লা ডুবে গেছে বুঝছেন, আরো 7 বিঘা জমি কাটাই হয়নি, লোকই পায়নি, ইলিজে কাটছে। প্রতি বছর এই সময়ে চলন বিলে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার অন্তত 15 থেকে 20 হাজার শ্রমিক ধান কাটতে যান। তবে এবছর চিত্র উল্টো। শ্রমিক সংকটের কারণে এখনও চলন বিলে পড়ে রয়েছে হাজার হাজার বিঘা জমির বোরো ধান। ফলন বিপর্যয়ের লোকসানের সঙ্গে শ্রমিকের বাড়তি মজুরি মোড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করে বন্যা হচ্ছে, বন্যা হয় বিলের মধ্যে পানি ঢুকে পড়ছে। সেই সময় ধরেন লোক জায়গা জায়গা কাজে গেছে, লোক পাওয়া যায়নি, এই কারণে লোক শর্ট। এই গাছালা ধান লিজ আবার থোয়া লাগিচ্ছে, মেশিন নাই, তারপরে ধরেন কামলা নাই, নানান ঝামেলা। সরকার থেকে কিছু দিলে কিছু ধরেন একটু হলেও বাঁচবে তারা। এবছর চলনবিল অঞ্চলে 36,610 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। কৃষি বিভাগের তথ্য বলছে, এখন পর্যন্ত বিল অঞ্চলে 75% জমির বোরো ধান ঘরে তোলা সম্ভব হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় নিয়ে আসার কথা বলছে স্থানীয় প্রশাসন। যারা ক্ষতিগ্রস্ত তাদের একটা তালিকা করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যাতে করে আগামী পুনর্দনা বা পুনর্বাসন কর্মসূচির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া যায়। যেহেতু সবাই এখন ধান কাটায় ব্যস্ত, সেহেতু প্রণোদনার কাজে আমরা তাদের ব্যস্ত রাখতে চাই না, কিন্তু আমাদের যে তালিকার কার্যক্রম আমাদের চলমান। আমরা ঈদের আগেই হয়তোবা তাদেরকে আমাদের যে সরকারি প্রণোদনা সেটি প্রদান করব। হাওরের কৃষকদের মতো বিপর্যস্ত চলন বিলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনার দাবি চলন বিল অঞ্চলের কৃষকদের। মাহবুব হোসেন, এখন নাটোর। তারপর কোরবানির ঈদ, গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে দানাদার খাবারের দাম বস্তা প্রতি অন্তত ৩০০ থেকে ৫০০ টাকা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আবার গবাদি পশুর দাম পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। নওগাঁ থেকে বাকিটা জানাচ্ছেন আব্বাস আলী। কোরবানি ঈদ উপলক্ষে গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক খামারিরা। ভালো দাম পেতে নেওয়া হচ্ছে পশুর বাড়তি যত্ন। খামারগুলোতে লালন পালন করা হচ্ছে দেশি ষাঁড়, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু। জেলার সবচেয়ে বড় খামার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে, যেখানে আছে ১০৬টি গরু, যার অধিকাংশ শাহিওয়াল। প্রতিটি গরুর দাম ১.৫ লাখ থেকে ৪ লাখ টাকা। গরু মোটাতাজাকরণে দানাদার খাবারের দাম নিয়ন্ত্রণে না থাকায় খরচ বাড়বে। এতে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তারা। সমস্যাটা হলো এখানে আমাদের খাবার দানাদারে বাজার নিয়ন্ত্রণ নেয়। বাজার নিয়ন্ত্রণ না থাকার জন্য আমাদের বেকায়দা পড়ে যাওয়া লাগছে। প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণে নিতে হয় বাড়তি যত্ন। ৩ বেলা নিয়ম করে আটা, ভুসি, খৈল, খড় ও ঘাস খাবার দিতে হচ্ছে। খড়কুটা, কাঁচা ঘাস, গুঁড়া, খোলটোল এলা ভালো জাতীয় খাবার খাওয়ায়, এতে আমাদের খরচার পরিমাণ কম আসে। খাবার আছে, মিক্সার আছে, গুঁড়া আছে, ব্যান্ড আছে, ফিড আছে। খামারিরা বলছেন গত ৩ মাসের ব্যবধানে দানাদার খাবারের দাম বস্তা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। খুদের দাম ছিল ১৩০০ টাকা, সেই খুদ লাগছে ১৫০০-১৬০০ টাকা। এতে খামারিরা আমাদের বিপাকে পড়ে গেছে। ১.৫ লাখ থেকে শুরু করে ৪ লাখ টাকা পর্যন্ত গরু আছে আমাদের খামারে। প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালনে খামারিদের খরচ কমাতে প্রাণী সম্পদ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এ পদ্ধতিতে মাংস বৃদ্ধির পাশাপাশি পশু সুস্থ থাকার কারণে ক্রেতাদের কাছে আগ্রহ বাড়বে। তবে খাবারের দাম নিয়ন্ত্রণে থাকলে খামারি লাভবান হবেন বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। যুদ্ধ চলার কারণে আগের মতো আমদানিটা আসলে ওইভাবে সম্ভব হচ্ছে না, যার কারণে খাদ্যের খরচটা অনেক বেশি। দানাদার জাতীয় খাদ্যের নির্ভরতা কমিয়ে আঁশ জাতীয় খাদ্যে, ঘাস জাতীয় খাদ্য, সাইলেজ জাতীয় খাদ্য, এই জাতীয় খাদ্যের যদি গবাদি পশুদের অভ্যস্ত করতে পারি, তাহলে আমাদের গবাদি পশু খাদ্য খরচ অর্ধেক কমে যাবে। তার সাথে সাথে গবাদি পশুগুলোর স্বাস্থ্য ভালো থাকবে। প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩৯,০০০ খামার রয়েছে, যেখানে প্রায় ৮ লাখ গবাদি পশু রয়েছে। এর মধ্যে জেলার চাহিদা ৩,৮৭,০০০। বাকি গবাদি পশু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। এখন নওগাঁ। এদিকে কোরবানির ঈদ উপলক্ষে দেশে যেন চোরাই পথে কোনো পশু আসতে না পারে সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। বৃহস্পতিবার দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের BLRI এ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি আরও জানান, কোরবানির ঈদের জন্য দেশে ১ কোটিরও বেশি পশু মজুদ আছে। কোনো পশু আমদানি করা হচ্ছে না। এছাড়া চামড়া নিয়ে কয়েক দফা বৈঠক শেষে চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ঋণ মওকুফ সহ কার্ড প্রণয়নের মাধ্যমে কৃষকদের উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশে আগামী কোরবানির ঈদে যেই পরিমাণ গরু, মহিষ, ভেড়া বা ছাগলের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে আছে। শর্ট হওয়ার কোনো কারণ নেই। চোরাই পথে যেন না আসে এটার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। কোরবানির বাকি আর মাত্র ১৩ দিন। এরই মধ্যে চট্টগ্রামে খামার কেন্দ্রিক জমে উঠেছে পশু বেচাকেনা। গেল বছরের তুলনায় এবার গরুর দাম ১০ থেকে ১৫% বেড়েছে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, খামারে কোরবানির পশু বেচাকেনা কেমন দেখছেন, কি বলছেন খামারিরা?
গত কয়েকদিন ধরে আমরা দেখছি চট্টগ্রামের খামার কেন্দ্রিক যে পশু বেচা বিক্রি সেটি কিন্তু বেশ জমে উঠেছে। বিশেষ করে বিকেল নাগাদ এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী যেমন আসছে, পাশাপাশি যারা পশু কিনতে চান তারাও কিন্তু ভিড় করছেন। আমরা এখন যে খামারটিতে রয়েছে এখানে কিন্তু 2 থেকে 250 পশু রাখা হয়েছে। এর মধ্যে 50% বিক্রি হয়ে গেছে এমনটি জানিয়েছেন খামারে। আমরা দেখছি এখানে বিভিন্ন সাইজের কোরবানির গরু রাখা হয়েছে, বড় যেমন রয়েছে, মাঝারি এবং ছোট আকারে। তবে বড় আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম তুলনামূলক কম, মাঝারি এবং ছোট আকারের পশুগুলোর দাম সবচেয়ে বেশি। যেমনটি আপনি বলছিলেন যে 10 থেকে 15% পর্যন্ত এবার চট্টগ্রামে পশুর দাম বেড়েছে। দাম বাড়ার কারণ হিসেবে এখানে যারা খামারি আছেন তারা বলছেন মূলত গোখাদ্যের দাম অস্বাভাবিক বেড়েছে, তার সাথে ওষুধের দাম, একই সাথে বিদ্যুৎ এবং মজুরি খরচ অনেকটাই বেড়ে গেছে। ফলে তার প্রভাবটি সরাসরি পশুর দামের ওপর গিয়ে পড়েছে। এখানে যারা ক্রেতা হয়ে আসছেন তারাও কিন্তু একই কথা বলছেন, গত বছরের তুলনায় পশুর দাম বেড়েছে। বিশেষ করে ছোট এবং মাঝারি সাইজের যে গরুগুলো সেগুলোর চাহিদা কিন্তু বেশি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু খামার কেন্দ্রিক সংগ্রহ অনেকটা কম। আমরা দেখছি এখানে অনেকেই এই জায়গাতে এসে যারা বুকিং দিচ্ছেন তারা বলছেন মূলত হাট কেন্দ্রিক যে একটা ঝামেলা থাকে সেই ঝামেলা এড়ানোর জন্যই মূলত আগে ভাগে এখানে তারা খামারে এসে পশু বুকিং দিচ্ছেন। পাশাপাশি এখানে তারা বুকিং দেওয়ার পরে পশুগুলো এখানে রেখে যাচ্ছেন, কেউ কেউ কোরবানির আগে কিংবা কোরবানির দিন এখান থেকে নিয়ে যাবেন এমনটি জানিয়েছেন। অর্থাৎ এই সুবিধা থাকার কারণেই মূলত খামার কেন্দ্রিক বেচা বিক্রি বেড়েছে এমনটি বলছেন খামারিরা, একই সাথে যারা সংগ্রহ করতে আসছেন তারা। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু এবছর পশুর চাহিদা রয়েছে 8,18,000। তার মধ্যে স্থানীয়ভাবে খামার কেন্দ্রিক এবং গৃহস্থালী কেন্দ্রিক উৎপাদন হয়েছে 7,83,000। অর্থাৎ সেই জায়গাতে আমরা দেখছি প্রায় 35,000-এর মতো পশুর ঘাটতি রয়েছে, যে ঘাটতি মূলত প্রাণী সম্পদ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন উত্তরবঙ্গ থেকে পশু সংগ্রহ করে যারা ব্যাপারী আছেন তারা নিয়ে আসবেন, সেই পশুগুলো দিয়ে মূলত ঘাটতি পূরণ করা হবে এমনটি আমাদেরকে জানিয়েছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামে আসন্ন কুরবান কেন্দ্রিক খামার যারা গরু আছে সেখানে কিন্তু বেচা বিক্রি বেশ জমে উঠেছে। আগামী এক সপ্তাহ পরে হয়তো হাট বাজার কেন্দ্রিক বেচা বিক্রি জমে উঠবে এমনটি বলছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামে জমে উঠেছে খামার কেন্দ্রিক পশু বেচাকেনা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ। জনসচেতনতার অভাবে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফুটওভার ব্রিজগুলো ব্যবহার হচ্ছে না। ব্রিজগুলোতে ধুলার আস্তরণ, কোথাও লোহার কাঠামোয় মরিচা। এসব সড়ক মহাসড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে 89টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 34 আর আহত 133 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একের পর এক যানবাহন ছুটছে গন্তব্যের দিকে, কেউ ডিভাইডার টপকে, কেউ বা মাঝের ফাঁকা অংশ খুঁজে। জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন মানুষ, অথচ মাথার উপরে দাঁড়িয়ে আছে কোটি টাকার ফুটওভার ব্রিজ। ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্দেশ্য ছিল কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা কমানো এবং পথচারীদের জন্য নিরাপদ পারাপারে ব্যবস্থা করা। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। চাঁদপুর, বিজয়পুর, লালমাই ও বাগমারা এই 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্মিত ফুটওভার ব্রিজগুলো কার্যত অচল। কোথাও জমে আছে ধুলোর আস্তরণ, কোথাও লোহার কাঠামোয় ধরেছে মরিচা। স্থানীয়দের দাবি, ডিভাইডার খোলা রেখে ব্রিজ নির্মাণ, পথচারীদের স্বাভাবিক চলাচলের ধারা বিবেচনা না করা এবং ব্যবহার বান্ধব ডিজাইনের ঘাটতির কারণে মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণভাবে সড়ক পার হচ্ছে। বাজারের মাঝখান দিয়ে যে জায়গাটা এটা কাটা, এখান দিয়ে জনসাধারণ চলাফেরা বেশি করে। যদি এটা বন্ধ থাকতো তাহলে ফুটওভার ব্রিজটা ব্যবহার করতো। বিশ্বর থেকে বাগমারা পর্যন্ত যতগুলো আছে এখানে ব্যবহার হয় না, এগুলো সবগুলো ব্যাকওয়ার্ড সাইড আর হচ্ছে মানুষের ব্যবহারের পাশে না, একটু দূরে 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 দিছে। অন্যদিকে লাকসাম, খিলা, নাথের পেটুয়া কিংবা বিপুলাসারের মতো জনবহুল এলাকায় নেই কোনো ফুটওভার ব্রিজ। সড়ক পার হতে গিয়ে প্রাণ হারাচ্ছেন মানুষ। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 15 মাসে মহাসড়কটির কুমিল্লা অংশে ঘটেছে 89টি দুর্ঘটনা। এতে প্রাণ হারান 34 জন আর আহত 133 জন। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই স্থানটিতেই সড়ক পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান আপন 2 বোন জাহানারা ও আনোয়ারা। এমন দুর্ঘটনা যেন কুমিল্লা নোয়াখালী
সড়কে এখন নিত্যদিনের ঘটনা। তাই নিরাপদ সড়ক পারাপারের জন্য এখানকার বাসিন্দা ও পথচারীদের দাবি একটি ফুটওভার ব্রিজ। হাইওয়ে রোড, এখানে দেখা গেছে আপনার ঢাকা নোয়াখালী যে সরাসরি যে বাসগুলো চলে খুব দ্রুত চলে, এই জন্য আমাদের এখানে আপনার ফুটওভার ব্রিজটা খুব জরুরি। অনেক সময় দীর্ঘক্ষণ বিভিন্ন স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, মাদ্রাসা ছাত্রী, নারীরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষজ্ঞরা বলছেন সড়ক 4 লেনে উন্নীত হওয়ায় বেড়েছে যানবাহনের গতির সঙ্গে দুর্ঘটনা ও প্রাণহানি। সড়ক পারাপার নিরাপদ করতে আধুনিক ও সহজ ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। রাস্তা পারাপারের জন্য যদি অনতি বিলম্বে সেখানে ফুটওভার ব্রিজের ব্যবস্থা করা হয় তাহলে মানুষের জীবনের নিরাপত্তা পাবে, আর নইলে আসলে আমাদের জীবন ঝুঁকিতেই থাকবে। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে জনস্বার্থে নির্মিত ব্রিজগুলো ব্যবহারে জনসচেতনতা বাড়ানো দরকার। পাবলিককে তো সচেতনভাবে ফুটওভার ব্রিজগুলোকে ব্যবহার করতে হবে, নিজের জীবনের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখি আমরা প্রত্যেকটা ফুটওভার ব্রিজের আমরা ব্যারিয়ার দিয়ে আমরা ওটাকে ব্লক করে দিব, যাতে করে তারা সরাসরি পার না হতে পারে। মানুষের চলাচলের ধারা বুঝে পরিকল্পিত ও কার্যকর ডিভাইডার এবং সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মাসুদ আলম, এখন, কুমিল্লা। লালমনিরহাটের হাতীবান্ধার আমচল সীমান্তে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে রংপুরে নিলে ক্লিনিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে স্থানীয়রা জানান বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতের পাগলিমারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে খাদেমুল নামে ওই ব্যক্তির মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। অন্যদিকে বিজেপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে প্রাথমিকভাবে বিএসএফ বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও পরে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএসএফ এর দাবি ওই রাতে তাদের কোনো সদস্য গুলি চালায়নি এবং অস্ত্র পরীক্ষা করেও ফায়ারের আলামত মেলেনি। বিজেপি জানায় ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নতুন করে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে টানা 2 দিনের উত্তেজনা ও থমথমে পরিস্থিতির পর আজ অনেকটাই স্বাভাবিক ক্যাম্পাস। তবে শিক্ষার্থীদের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও শিক্ষার্থীদের চলাচলের স্বাভাবিক চিত্র দেখা যায়। এ সময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে হাতে লেখা একটি আলটিমেটাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। আগের 4 দফা দাবির সঙ্গে নতুন করে যুক্ত করা হয় আরও কয়েকটি শর্ত। 48 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংশ্লিষ্ট প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তা কর্মীর সংখ্যা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় ক্রাইসিস মুভমেন্ট টিম গঠন। শিক্ষার্থীরা বলছেন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও নজরদারি অব্যাহত থাকবে। যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে 1 মাস বন্ধ রয়েছে বরগুনার আমতলীর জনপ্রিয় কৃষি রেডিও 98.8 FM। এতে উপকূলের প্রায় 5 লাখ মানুষ কৃষি ও আবহাওয়া বিষয়ক জরুরি তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নির্ভরযোগ্য তথ্যের অভাবে চরম উদ্বেগ আর ঝুঁকিতে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও জেলেরা। সুজন আকন জানাচ্ছেন বাকিটা। 2012 সাল থেকে উপকূলীয় জনপদে তথ্যের বাতিঘর হিসেবে পরিচিত ছিল কৃষি রেডিও 98.8 FM, কিন্তু বর্তমানে নীরব এই স্টুডিও। 7 এপ্রিল থেকে কৃষি তথ্য সার্ভিসের এক নির্দেশে হঠাৎই থমকে গেছে এর সম্প্রচার। রেডিওটি বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েন প্রান্তিক কৃষক ও জেলেরা। বিশেষ করে কালবৈশাখীর মৌসুমে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় জানমালের ঝুঁকি বাড়ছে কয়েক গুণ। তাই দ্রুত এটি চালুর দাবি স্থানীয়দের। যদি কোনো দুর্যোগ হইতো, বন্যা হইতো বা বাতাস হইতো, এটা আমরা খবর পাইতাম, দিন খবর পাইতাম, পাইলে আমাকে খুব উপকার হইতো। কিন্তু এখন এই কিছুদিন ধরে তো এটা বন্ধ, এটা তো মনে করেন চলে না, আর আমরা তো বুঝতে পারি না। আমরা চাইতেছি যে সেন্টারটা আবার চালু হোক, চালু হইলে আমাকে ভালো হইবে। আধুনিক দ্বিতল ভবন নির্মাণ শেষ হলেও রহস্যজনক কারণে চলতি বছরের শুরু থেকেই সম্প্রচার কাজে ধীরগতি দেখা দেয়।
আর এখন যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে পুরোপুরি বন্ধ এর কার্যক্রম। বর্তমানে আমাদের কৃষি রেডিওটি বন্ধ আছে, তবে এটাকে যদি খুব দ্রুত চালু করা যায়, বিশেষ করে আমাদের এই অঞ্চলের কৃষক এবং যারা জেলে আছেন, যারা মাছ ধরতে নিয়মিত যান, পাশাপাশি ঘূর্ণিঝড় আবহাওয়ার প্রতিকূলতার যদি পূর্বাভাস পেয়ে থাকেন, তাহলে তারা সঠিক সময়ে তাদের বাড়িতে ফিরতে পারবেন, তাদের জানমালের ক্ষতি হবে না। এদিকে বৈশ্বিক পরিস্থিতির কথা বললেও দ্রুত সমাধানের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক। তবে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে স্টেশনটি দ্রুত চালুর বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা। এই রেডিওর উপস্থাপনার কারণে আমাদের জেলে সমাজ এবং এখানে যারা কৃষক সমাজ আছে তাদের একটা বড় উপকার হইতো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে। নির্দেশনা অনুযায়ী ওনারা সেইভাবে সাগরে বা এখানকার নদীতে জেলারা মাছ ধরতে যেতেন অথবা কৃষকরা মাঠে যেতেন। আমাদের পক্ষ থেকে কোনো করণীয় আছে কি না, যদি থাকে সেক্ষেত্রেও কার্যকরী পদক্ষেপ ইনশাআল্লাহ নেওয়া হবে। কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ দ্রুত চালুর আশ্বাস দিলেও আদতে কবে নাগাদ 5 লাখ মানুষের এই ভরসার কেন্দ্রটি সচল হবে সেই অনিশ্চয়তা কাটেনি এখনও। সরকারি কৃষি তথ্যসেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই রেডিওর বিকল্প নেই। তাই দ্রুত বরাদ্দ নিশ্চিত করে 98.8 FM এর সুর আবারও বেজে উঠুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুজনা কোন, এখন বরগুনা। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।